আমি এখন মাননীয় সদস্য জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশাল ১কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। পরে বলবেন মাননীয় সদস্য, পরে বলবেন। আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক 2024-2025 অর্থ বছরের জন্য ঘোষিত বাজেট প্রস্তাব টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যাত্রা, এর উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে। আমি স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ, আমার শ্রদ্ধ পিতা সহ আমার পরিবারের সদস্যবৃন্দ সহ সেদিন যারা ঘাতকের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। আমি আরও স্মরণ করছি যারা আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, সাংস্কৃতিক মর্যাদা রক্ষার লড়াই আত্মত্যাগ করেছেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, পঞ্চমবারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমি আরও কৃতজ্ঞতা জানাই বরিশাল জেলা গণজি আগরজেলা উপজেলার প্রতিটি মানুষকে, যাদের দোয়া ভালোবাসায় বারবার নির্বাচিত হয়ে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন, যার জিডিপি 14.2%। বিএনপি জামাতের হত্যা, নৈরাজ্য, ধ্বংসাত্মক কার্যক্রম মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে বাজেটের আকার বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, গণমুখী, যুগোপযোগী। এই বাজেটের দিন বদলের ঘোষণা ও স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকার প্রত্যাশা রয়েছে। বর্তমান সরকারের 4 মেয়াদে বাংলাদেশের যে বিস্ময়কর উন্নয়ন হয়ে ঘটেছে তারই ধারাবাহিকতা এই বাজেট। এই বাজেটে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে থাকা কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি কোনো অর্থনীতিবিদ নই। সমগ্র বাজেট বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব নয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাস্তবতার নিরিখে বলতে চাই, এই বাজেট বাস্তবধর্মী ও দারিদ্র্য বিমোচনের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। আমি আশা করি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলা সহ সরকারের অগ্রাধিকার খাতসমূহের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিক্রমাকে প্রাধিকার দিয়ে 2024-25 অর্থ বছরে বাজেট প্রণীত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 1.5 দশকে বাংলাদেশ একটি গতিময়, দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বের দরবারে মর্যাদা লাভ করেছে। এই সময়ের মধ্যে মোট দেশজ উৎপাদন ও জিডিপি গড় প্রবৃদ্ধি 6.7% বেশি ছিল। মোট দেশজ উৎপাদনের মানদণ্ডে 2023 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতি। একই সময় দরিদ্রের হার 18.7% এবং অতি দরিদ্রের হার 5.6% নেমে এসেছে। মানুষের গড় আয়ু বর্তমান 72.8 বছর। নিরাপদ খাবার পানি পাচ্ছে 98.8%।
স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করছে 97.32% মানুষ এবং শিশুর মৃত্যুর হার প্রতি হাজারে 21 জনে এবং মাতৃমৃত্যু হার প্রতি লাখে 161 জনে নেমে এসেছে। মাননীয় স্পিকার, আমাদের মোট রাজস্বের আয় 87% আহরণ করে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব আদায়ের সকল সংস্কার কার্যক্রম বিবেচনায় আগামী 24-25 অর্থ বছরে মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপি 9.7%। আমি মনে করি এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকার সংগ্রহ করার প্রস্তাবনা বাস্তবসম্মত। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,06,569 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 25.92%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,16,111 কোটি টাকা, যা মোট বরাদ্দের 27.12%। সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে 1,68,701 কোটি টাকা, যা মোট বরাদ্দের 21.17%। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে আকারচুম্বী সফলতা অর্জিত হয়েছে। মানব উন্নয়নের সূচকে আমরা ভারত, পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছি। এক্ষেত্রে আমরা 192টি দেশের মধ্যে 129তম স্থান দখল করেছি। মাধ্যমিক উচ্চশিক্ষা খাতের সফলতাকে ধরে রাখতে আগামী 24-25 অর্থ বছরে 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক শিক্ষা স্তরে একটি শিশুর জ্ঞানের ভিত তৈরি হয়। জাতীয় উন্নয়নে প্রাথমিক শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। তাই টেকসই উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে আগামী 24-25 অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা 38,819 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথ ধরেই বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রস্তুতি গ্রহণ করেছে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ হতে 2041 সালে স্মার্ট বাংলাদেশ রূপান্তরের লক্ষ্যে মাস্টার প্ল্যান, আইন, নীতিমালা ও কৌশল প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ উন্নয়নের দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান। এই দর্শনকে কেন্দ্র করে 2024 সালে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গঠনের প্রস্তাবিত বাজেটে বিশেষ দিক নির্দেশনা রয়েছে। নতুন প্রজন্মকে 2026 সালের মধ্যে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। মাননীয় স্পিকার, কোভিড-19 অতিমারির বিরূপ অর্থনৈতিক প্রভাবকে অত্যন্ত সফলভাবে মোকাবেলা করে আওয়ামী লীগ প্রবৃদ্ধির গতি পুনরুদ্ধার করতে পারলেও বিশ্বব্যাপী গত 2 বছর ভূ রাজনৈতিক অস্থিরতা আমাদেরকে নতুন বৈশ্বিক চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, সৃজনশীল চিন্তার বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ তা কাটিয়ে উঠবে বলে আশা করছি। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য হল ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে মুক্ত করে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক এবং জ্ঞান নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। এই লক্ষ্য অর্জনে জননেত্রী শেখ হাসিনার সরকার বিশেষ কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, ভৌত অবকাঠামো খাতের যেসব উন্নয়ন হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। মাননীয় স্পিকার, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্যবাসীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সংরক্ষণ,
চর্চা বিকাশে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে মাননীয় সংসদ সদস্যের শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এবার 25% শুল্ক নির্ধারণের প্রস্তাব করেছেন, যা সংসদ সদস্যদের জন্য কাম্য নয়। তাই আমি মাননীয় অর্থমন্ত্রীকে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব করছি। দেশের অর্থনৈতিক অবকাঠামো জীবনযাত্রার মানের উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক অঞ্চল সময়ে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য শিল্প কারখানা, মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক অব্যাহতি করা যায় কিনা সেটি মাননীয় অর্থমন্ত্রী বিবেচনা করতে পারেন। এখনো বাস্তবায়ন হয় নাই। তাই আজকে আবারও আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীবর্গের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা আগলঝাড়া একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মাননীয় অর্থমন্ত্রী 2015-2016 অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থনৈতিক অঞ্চল সম্মেলনের তালিকা 8 নম্বর ক্রমিকে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। জমি অধিকার গ্রহণ বেশ কিছু কার্যক্রম গ্রহণের পর বরিশাল জেলার জেলা প্রশাসক অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান বরাবর প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম এখনো শুরু হয়নি। তাই জরুরি ভিত্তিতে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগলঝাড়া অর্থনৈতিক অঞ্চলে কাজ শুরু করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশালে এক জনসভায় ঘোষণা করেছিলেন, ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে বরিশালে গ্যাস সরবরাহ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তাই জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ঢাকা বরিশাল মহাসড়কটির ফরিদপুরে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 4 লেনে উন্নীতকরণ কাজটির দৃশ্যত এখনো শুরু হয় নাই। ফলে দ্রুতগামী যানবাহনগুলো সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অসংখ্য দুর্ঘটনা সহ প্রাণহানি ঘটনা ঘটে। তাই ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 4 লেনের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশাল সফরকালে জনসভায় ঘোষণা করেছিলেন, বরিশালে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হবে। গত 12-10-2022 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রের মাধ্যমে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরিশাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বরিশাল মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো কার্যক্রম দৃশ্যমান হয় নাই। তাই জরুরি ভিত্তিতে বরিশাল মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম গ্রহণের জন্য মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ফরিদপুরের ভাঙ্গা থেকে আমরা নির্বাচনী এলাকা বরিশাল আগলঝাড়া হয়ে পটুয়াখালী পায়রা বন্দর পর্যন্ত রেল লাইনের কাজ এখনো শুরু হয়নি। জরুরি ভিত্তিতে এই রেল সংযোগ চালুর জন্য আমি রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী জনাব ফণীভূষণ মজুমদার আমার পিতা তৎকালীন মন্ত্রী শহীদ আব্দুর রব সেনিয়াবাতের বিশেষ আমন্ত্রণে বরিশাল জেলা গণনদী সফর করেছিলেন। সফরকালে এক বিশাল জনসভায় বরিশালে গণনদীকে জেলায় উন্নতিকরণের ঘোষণা দিয়েছিলেন। শহীদ আব্দুর রব সেনিয়াবাত ফণীভূষণ মজুমদারের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি বেশ কয়েকবার এই সংসদে উত্থাপন করার পরও বরিশালে গণনদীকে এখন পর্যন্ত জেলায় উন্নতিকরণ করা হয়নি। আমি আপনার মাধ্যমে সাবেক 2 মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য গণনদীকে জেলায় উন্নতিকরণ ঘোষণা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে আমি বলতে চাই, 2024-25 অর্থবছরে প্রস্তাবিত বাজেটটি হচ্ছে কল্যাণমুখী, বাস্তবসম্মত, যুগোপযোগী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নিয়ামক শক্তি। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জন্য একটি গণমুখী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার বান্ধব ও দারিদ্র বিমোচন সহায়ক বাজেট প্রণয়ন করার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।